আসসালামু আলাইকুম। যে কোনো দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি রাষ্ট্রের সর্বোচ্চ পদের একজন অধিকারী। এই পদটা আসলে রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের কাছে অত্যন্ত মূল্যবান, অত্যন্ত সম্মানের। আর এই সম্মানটা আসলে অর্থ দিয়ে কেনা সম্ভব না। আর এই প্রধানমন্ত্রী তিনি তার কর্মের মাধ্যমে, তিনি তার ভালো কাজের মাধ্যমে পুরো দেশ, এমনকি সমগ্র বিশ্বে একটা উদাহরণ সৃষ্টি করতে পারে, সম্মানের পাত্র হতে পারে। যার উদাহরণ বিশ্বের, যেমন আমেরিকার প্রতিষ্ঠান জর্জ ওয়াশিংটন বলেন, লিঙ্কন বলেন, এমনকি জিয়াউর রহমানের কথা বলেন, তারা মরে গেছে অনেক দিন আগে, তো তাদের নাম এখনো প্রত্যেকেই খুব সম্মানের সাথে স্মরণ করে। অথচ কি এমন ঘটলো যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তাকে বাংলাদেশের মানুষ পালিয়ে যেতে বাধ্য করছে, এবং তিনি যে দেশে পালিয়ে গেছেন সেই দেশের জন্য উনি অনেক কিছু করছেন। অথচ সেই দেশের নাগরিকরাই কি আচরণ করতেছে, কি মনোভাব পোষণ করে, চলুন তার একটা ছোট্ট ভিডিও ক্লিপ আমরা দেখে আসি। অন্য একজন দেশের বিতাড়িত প্রত্যাখ্যাত এক মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তিনি, তার ভরণ পোষণ ইত্যাদি কেন চলবে? এর কারণটা কি? না, আমি প্রথম সারির নিউজ চ্যানেল বা নিউজ পেপারে গত দুদিন আগেও পড়ছিলাম, সেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনার নামে অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে বাংলাদেশে। তো সেখানে যদি হাসিনাকে ফিরিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে তার একটা ক্ষতির সম্ভাবনা রয়েছে বা তার উপর একটা আক্রমণের সম্ভাবনা রয়েছে। সেই জন্য ভারত হয়তো আগলে রাখছে তাকে। তা আপনার ইন্টারেস্টটা কি হাসিনাকে রক্ষা করার? আপনার ইন্টারেস্টটা কি আমি এটা বুঝতে পারছি না। শেখ হাসিনা যেহেতু দীর্ঘদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল, সে কারণে একটা তার মানে আপনি বলতে চাইছেন যে শেখ হাসিনা ভারতের কর্মচারী ছিলেন এবং এই মুহূর্তে আমাদের রাষ্ট্র চাইবে বা আমাদের সরকার চাইবে তার কর্মচারীকে নিরাপত্তা দিতে। এটা মানবিকতার দিক থেকে হয়তো। আপনি যখন শেখ হাসিনার নির্দেশে পুলিশ গুলি চালালো, তখন রিয়া গোপ বলে একটা 7 বছর বয়সী হিন্দু মেয়েকে স্নাইপার গুলি করে মারলো, যখন 1.5 সহস্রাধিক মানুষকে এই শেখ হাসিনা নামক মহিলা 20 দিনের মধ্যে গুলি করে মারলেন, তখন কি মানবিকতা কোথায় ছিল? তখন সে মানবিকতা কোথায় ছিল? এই গণহত্যার জন্য তো অবশ্যই শেখ হাসিনার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। তার বিচার বাংলাদেশের মানুষ করবেন কি করবেন না অন্য ব্যাপার, কিন্তু যদি আমাদের দেশের সরকার বা আমাদের রাষ্ট্র মনে করে যে শেখ হাসিনা তার পুরাতন ভৃত্য, দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মচারী এবং এখন মালিকের কর্তব্য যখন ভৃত্য বিপাকে পড়েছে তখন তাকে নিরাপত্তা দেওয়ার, আমি মনে করি সেইটা আমার দেশের জন্য এটা ভালো সিদ্ধান্ত নয়। শেখ হাসিনার যা হবে বা হবে না সেটা বাংলাদেশের জনগণ বুঝবেন। এবং আবারও বলছি, শেখ হাসিনার আমলেও বাংলাদেশে হিন্দু নির্যাতন যথেষ্ট হয়েছে, সমস্ত বিরোধী কণ্ঠস্বর দমন করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের তো এই আগ বাড়িয়ে এই ঝুঁকিটা নেওয়ার কোনো দরকার নেই। পৃথিবীর কোনো দেশ এই ভদ্রমহিলাকে কোনো ঠাঁই দিচ্ছেন না। ওর পরিবারের মানুষ তো লন্ডনের এমপি। আমি কর্মসূত্রে লন্ডনে থাকি অনেকটা সময়। লন্ডনের 4 জন বাঙালি এমপির মধ্যে একজন তো এই টিউলিপ সিদ্দিকী। সেই ইউকে সরকার সে পর্যন্ত এই ভদ্রমহিলাকে আশ্রয় দিচ্ছে না। তাহলে আমাদের কি দায় পড়েছে যে শেখ হাসিনাকে আমরা আমরা এখানে আশ্রয় দেব এবং মানুষের গালমন্দের শিকার হব? বাংলাদেশের মানুষের আমাদের তো কোনো প্রয়োজন নেই। আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে তাদের যে সরকারই আসুক, ডান বাম মধ্যম যাই আসুক, আমরা তাদের সাথে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক নির্মাণ করব। আমি মনে করি বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের যে ঐতিহাসিক বন্ধুত্ব ছিল, তার ছেদ ঘটার সবচাইতে বড় কারণ হচ্ছে শেখ হাসিনার প্রতি আমাদের পক্ষপাত। যদি আমরা এই পক্ষপাত না করি তাহলে বাংলাদেশ এবং ভারতের মানুষের সঙ্গে মানুষের, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক অনেক স্মুথ হবে। শেষ একটি বিষয়, যে বাংলাদেশের গণ অভ্যুত্থান এবং ভারতীয় মিডিয়ার ভূমিকা, আপনি একজন সাংবাদিক হিসেবে কিভাবে দেখেন? আমার বলার অপেক্ষা রাখে না ভাই, এটা নিয়ে তো
আমি একটু আগেই তো বললাম যে বিবিসি, ডয়েচে ভেলের মতো মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়া, তারা নিউজ করেছে, যেটা একজন সংবাদকর্মী হিসেবে খুব লজ্জার। কারণ আমিও একটা সময় পর্যন্ত ইন্ডিয়ান মিডিয়ার সঙ্গে ছিলাম, যে চূড়ান্ত অপতথ্য, মিস ইনফরমেশন, ফেক নিউজ প্রচার করা হয়েছে। এই লিঙ্ক আমি শেয়ার করতে পারি, আপনি আপনার দর্শকদেরকে চাইলে দেখাতে পারেন। এটা খুব দুঃখজনক। মানে এইরকম অ্যাকচুয়ালি এটা যেটা হয় যে মিডিয়ার ক্রেডিবিলিটি নষ্ট হয়, সেইটা যেন আমরা না করি। ক্রেডিবিলিটি যে নষ্ট হচ্ছে গদি মিডিয়ার, তার প্রমাণ কিন্তু 2024-এর লোকসভা নির্বাচন, যে এক্সিট পোল ইত্যাদির কথা বলা হলো, কিন্তু তারপরে ফলাফলটা কিরকম হলো আমরা দেখলাম। স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর একটা ভূমিকা আছে, এটাকে কেউ চাইলেই তাকে মুছে ফেলতে পারবে না। আর তারই কিন্তু সন্তান। দীর্ঘ সংগ্রামের পরেই তিনি কিন্তু ক্ষমতায় আসছিলেন। কি এমন হলো যে তিনি দেশকে একটা স্বৈরাচারী একটা ভূমিকায় নিয়ে গেল, বিতর্কিত একটা অবস্থায় নিয়ে গেল। এবং শুধু বিতর্কিত করেই শুধু তিনি দেশকেই ক্ষতিগ্রস্ত করেন নাই, তিনি ক্ষতিগ্রস্ত করছে তার দলকে, তার নিজেকে, এবং অপমান অপদস্থ মানে মানুষের কাছে ন্যূনতম সম্মানবোধ তার নাই, মানে সম্মানের পাত্র তিনি নেন। অথচ এই দেশে তিনি চাইলেই কিন্তু তৃতীয় বিশ্বের একটা দেশকে প্রথম মানে একটা উন্নত দেশেই তিনি পরিণত করতে পারতেন। যার উদাহরণ কিন্তু আমরা যদি বাংলাদেশের সাথে তুলনা করি, যে আমরা যদি তার উদাহরণ কিন্তু আমরা আমাদেরই এক মুসলিম ভাইয়ের দেশ মাহাথির মোহাম্মদ, উনি মাত্র 21 বছরে তার একটা মানে নিকৃষ্ট একটা দেশকে একটা উৎকৃষ্ট একটা দেশে তুলে নিয়ে আসছেন। পৃথিবীর কাছে তিনি একটা উদাহরণ, মাত্র 21 বছর বয়স, এই 21 বছরের শাসনে। অথচ আজকে কি হলো? আজকে যিনি মানে এই ভারতের জন্য এত কিছু করলেন, তিনি তার একটা সমাবেশে তিনি বলছিলেন যে আমি ভারতকে যা দিছি ভারত সারা জীবন মনে রাখবে। আসলে ভারত কি সারা জীবন মনে রাখছে? মাত্র 3টা মাসও কিন্তু 3টা মাস গেছে, এখনই ভারত তাকে যেভাবে তার মানে বিভিন্ন খবর বেরোচ্ছে যে তিনি বন্দী অবস্থায় রয়েছে, তিনি একটা মানে অসহায় অবস্থার মধ্যে রয়েছে, তিনি বহুত সমস্যার মধ্যে রয়েছে। এটা কি বন্ধুত্বের উদাহরণ? আসলে আসলে এটা না, তিনি ভারতকে খুশি করতে যেয়ে বাংলাদেশের মানুষের বুকে আঘাত করছে। এই আঘাত যে কত মারাত্মক, তার ফল তিনি এই মাত্র 3 মাস যেতে না যেতেই ভোগ করা শুরু করছে। আসলে এমনই হয়। আর এটা কিন্তু বিশ্ববাসীর জন্য, বিশেষ করে মুসলিম শাসকদের জন্য একটা উদাহরণ, নতুন উদাহরণ, যে তারা যদি জনগণের বিরুদ্ধে এইভাবে স্বৈরাচারী মনোভাব পোষণ করে, তারা যদি তার দেশের জনগণের সাথে সম্পর্ক না রেখে বাইরের দেশের সাথে সম্পর্ক রাখে, তার ফল এরকমই ভোগ করবে। এবং তার ফল কিন্তু মাত্র তিনি পেতে শুরু করছে। আগামীতে কি হবে সময়ই বলে দেবে। প্রিয় দর্শক, এখন এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।